তো আজকে আমাদের লার্নিং আউটকাম হচ্ছে ওকে ম্যাম। মেইনলি 6টা জিনিস। একটা হচ্ছে মেশিন লার্নিং কি, একটা হচ্ছে মেশিন লার্নিং এর ইম্পর্টেন্সটা কি, মেশিন লার্নিং এ কি কি কম্পোনেন্টস আছে, আর হচ্ছে যে কি কি মেশিন লার্নিং প্রসেস আছে, তারপরে হচ্ছে যে সুপারভাইজড আনসুপারভাইজড রেইনফোর্সমেন্ট লার্নিং, ডিপ লার্নিং এর কিছু অংশ আছে। আর এই আর কি। তো পুরো স্লাইড হচ্ছে আজকে পড়াবো না, ভয়ের কিছু নাই। 39টা স্লাইড দেখা যাচ্ছে, আমরা 39টা স্লাইড পড়বো না, ঠিক আছে? যেহেতু পুরোটাই আসলে ইন্ট্রোডাকশন পার্ট, এই জন্য আমি স্লাইডটা এক জায়গায় করেছি। হয়তো আমরা অর্ধেক দেখব। আচ্ছা, তো তোমাদের কাছে কি মনে হয় মেশিন কি চিন্তা করতে পারে বা কোনো ডিসিশন নিতে পারে? পারে না? না ম্যাম। না ম্যাম। ওকে। কিন্তু আর্টিফিশিয়াল ম্যাম, ইন্টেলিজেন্স কোর্সটা যখন তোমরা করে এসেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি ছিল বলো তো? আমাদের ইন্টেলিজেন্সটা কি? হিউম্যান ইন্টেলিজেন্স, রাইট? আচ্ছা, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জি জিনিসটা ম্যাম। কি ছিল? জি ম্যাম। কৃত্রিম বুদ্ধিমত্তা। তো মেশিনের কি বুদ্ধিমত্তা থাকতে পারে? তোমরা তো এখনই বললা যে মেশিন চিন্তা করতে পারে না। ম্যাডাম আমরা যা শিক্ষা দেবো ওকে, তার উপর ডিপেন্ড করে তো সে হ্যাঁ, একটা নিজের ভালো কিছু কিছু, তাই নাই। না? তাই ওর তো ওকে, নিজের তো ঠিক কোনো আছে, কিছু পয়েন্ট করতেছে ঠিক আছে। এখন কথা হচ্ছে মেশিন নিজে থেকে কিছু চিন্তা করতে পারে না, কিন্তু মেশিন ডিসিশন নিতে পারে। সেটাও নিজে থেকে না, আমরা যেরকমভাবে শিখাবো মেশিন সেভাবে ডিসিশন নিতে পারে। সো মেশিন কখন ডিসিশন নিতে পারবে, কখন চিন্তা করতে পারবে? যখন আমরা তাকে খুব মানে বড় অ্যামাউন্টের ডাটা তাকে শিখাবো। একটা বাচ্চা, ছোট বাচ্চা, তাকে যদি আমরা কয়েকটা পশু দেখায় বলি যে বলো তো এর মধ্যে বেড়াল কোনটা, সে যদি আগে থেকে বেড়াল না চিনে থাকে সে কিন্তু বলতে পারবে না, বা বললেও ভুল বলবে। মেশিনের ব্যাপারটাও তাই। মেশিনকেও আমি যদি কোনো ইনফরমেশন না দিয়ে বলি যে বলো দেখি এই 10টার মধ্যে বেড়াল কোনটা, মেশিন বলতে পারবে না। কিন্তু মেশিনকেই, ওই মেশিনটাকেই যদি আমি আগে থেকেই 10টা 20টা 50টা বেড়ালের ছবি আগে থেকে দেখায় রাখি এবং বলে রাখি যে হ্যাঁ এইটা হচ্ছে বেড়াল, বেড়াল সাদা হয়, কালো হয়, বেড়ালের 4টা পা থাকে, একটা লেজ থাকে, বেড়ালের চোখ অন্ধকারে জ্বলে, এই ইনফরমেশনগুলো যদি মেশিন জানে, সেক্ষেত্রে কি মেশিন ডিসিশন নিতে পারবে না যে কোনটা বিড়াল বা কোনটা বিড়াল না? ওকে। সো জি ম্যাম, বিষয়টা নিতে হচ্ছে পারবো। জি এরকম যে ম্যাম, নিতে যদি পারবে। আমি মেশিনকে আগে থেকে শিখিয়ে রাখি, আগে থেকে ওই রিলেটেড ডেটা তাকে আমি ফিড করে রাখি, ইন দ্যাট কেস মেশিন সেই ডেটাগুলো ইন্টারপ্রিট করে, অ্যানালাইজ করে সে ডিসিশন মেকিং করতে পারে। জিনিসটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল, কারণ এখানে তার নিজের কোনো বুদ্ধিমত্তা আসলে নাই, তার বুদ্ধিমত্তাটা আমার শিখিয়ে দেওয়া বুদ্ধিমত্তা। এবং আমি আসলে কিভাবে শিখাই দিচ্ছি, আমি ছোট বাচ্চাকে যেভাবে শিখাই সেরকম ভাবেই শিখাই দিচ্ছি। কিন্তু ছোট বাচ্চাটার আসলে কি বলবো, মানে সে স্টার্টিংটা আমি যখন তাকে শিখাইছি, তারপর সে নিজে নিজে শিখে হচ্ছে যে একসময় অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়, আর মেশিনের এক্সপার্টাইজ হয়তো লিমিটেড। কিন্তু মেশিনও কিন্তু ওই বাচ্চাটার মতো করেই শিখতেছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাটাকে শেখানোর চেয়ে মেশিনকে শেখানো টাফ। আচ্ছা, তো তাহলে আমরা কি বলতে পারি যে আমি যদি মেশিনকে ডেটা দিই, তাহলে সে ওই ডেটা থেকে শিখতে পারবে যে কিভাবে ওই ডেটাটাকে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে ডেটাটাকে প্রসেস করতে হয়, এবং কিভাবে ডেটাটাকে অ্যানালাইজ করে কোনো একটা ডিসিশন মেকিং করা যায়। ঠিক আছে? এটুকু বোঝা গেছে? ওকে। তো আর্টিফিশিয়াল জি ম্যাম। ইন্টেলিজেন্সের কথা আমি শুরুতে এই কারণে বলতেছিলাম, কারণ হচ্ছে মেশিন লার্নিং জিনিসটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা সাবসেট। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমি যদি সমুদ্র ধরি, মেশিন লার্নিং হচ্ছে সেখানে একটা হচ্ছে যে তার ওই সমুদ্রটার একটা পার্ট। ঠিক আছে? তো মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে যে জি তার ম্যাম। অটোমেটিক্যালি শেখার ক্যাপাবিলিটি আছে, এবং তাকে যদি আমি এক্সপ্লিসিটলি কোনো প্রোগ্রামিং করে নাও দিই, সে ডেটা থেকেই আসলে শিখতে পারবে এবং ইমপ্রুভমেন্ট করতে পারবে। ঠিক আছে? যেরকম ধরো যে আদার্স যে এইগুলো আছে, ধরো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলো বা ডিপ লার্নিং বলো, সরি, ডাটা মাইনিং বলো, বিগ ডাটা অ্যানালাইসিস বলো, ওইখানে কিন্তু এক্সপ্লিসিটলি প্রোগ্রামিং করে দিতে হয় যে কি হলে কি হবে। ঠিক আছে? কিন্তু মেশিন লার্নিং এমন একটা জায়গা, এখানে হচ্ছে আমার এক্সপ্লিসিটলি কোনো প্রোগ্রামিং করে দিতে হচ্ছে না।
বা আবার যদি ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে যাও, ওটা আবার মেশিন লার্নিংয়ের আরেকটা সাবসেট। ডিপ লার্নিং আবার দেখা যায় যে তোমাকে ফিচার এক্সট্রাকশনও করে দিতে হয় না, সে ফিচার এক্সট্রাকশনটাও নিজে নিজে করে ফেলে। ঠিক আছে, সব কিছু অটোমেটিক। আমি জাস্ট মডেলটা ডিজাইন করে দিই যে মডেলটা এরকম হবে, আর এই হইলো ডাটা। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পরে সে হচ্ছে যে নিজে নিজেই আসলে শিখে এবং নিজে নিজেই তার যে অ্যাকিউরেসি সেটাকে ইমপ্রুভ করতে থাকে। একবার ট্রেনিং করে দেওয়ার পরে কিন্তু আমাদের আর কিছু করতে হয় না। ঠিক আছে, তো মেশিন লার্নিংয়ের প্রসেসটা হচ্ছে এরকম যে কোনো একটা রোবটকে আমি যদি শিখাতে চাই যে একটা ফল সেটা আপেল কি না, ঠিক আছে, তাহলে তাকে আমার আসলে অনেকগুলো ফলের ছবি বলো বা অনেকগুলো ফলের ফিচার্স বলো তাকে শিখাতে হবে যে হ্যাঁ আপেল আসলে এইরকম হয়, আপেলের কালারটা এরকম হয়, আপেলের টেক্সচারটা এরকম হয়, আপেলের সাইজ এরকম হয়। ঠিক আছে, এই সব কিছু যখন শিখিয়ে দেওয়া হবে তারপরে তাকে যখন আমি নতুন একটা আপেলের ছবি দেব, পুরাতন ছবি কিন্তু না, নতুন একটা আপেলের ছবি দিচ্ছি বা নতুন একটা শেপের আপেল দিচ্ছি, এবং সে ওইটা দেখে বলতে পারবে যে হ্যাঁ এটা আপেল। এখানে খেয়াল করো যে রোবটকে যখন শেখানো হচ্ছিল তখন তাকে লাল রঙের আপেল দেওয়া হচ্ছিল, কিন্তু দেখো সে কিন্তু সবুজ আপেলটাকেও আইডেন্টিফাই করতে পেরেছে যে হ্যাঁ এটা একটা আপেল, কারণ কালার ছাড়া বাকি যে ফিচারগুলো সেই ফিচারগুলো আসলে ম্যাচ করে গেছে। তো সে প্রেডিক্ট করতেছে যে হ্যাঁ যদিও এটা লাল না কিন্তু এটাও আপেল হওয়ার পসিবিলিটি আছে। বুঝতে পারছো? মানে একদম হুবহু শিখাতে হবে না, তুমি তাকে ডোমেইন নলেজ দিলে সে নিজে থেকেই লার্ন করতে পারবে যে হ্যাঁ এটা যেহেতু আমার শেখা জিনিসগুলোর কাছাকাছি, তাহলে এটাও আমি ওই ক্লাসের মধ্যেই ফেলবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? মানে ওই ক্ষেত্রে কি এমন কিছু হতে পারে যে ম্যাডাম এই টেকনোলজি গুলা আর মানে এই অ্যানালাইজ গুলো করতে করতে ওভারকাম করে ফেললে এবং মানুষের উপরে আচ্ছা, একটা মানুষের চেয়ে বেটার মানে কি হয়ে গেল বলবো কি না? অধিকার স্থাপন করতে চাইলো আর কি, ওইরকম কিছু হতে পারে নাকি? যেহেতু নিজে নিজে শিখে বলতে পারতেছে যে এই লাল আচ্ছা, আপেলটা থেকে সবুজ আপেলটা এটাও আপেল, ওকে তো তাহলে সে একটা এক্সট্রা ফিউচার তো সে আমি অবশ্যই কিন্তু শিখছে তাকে, এক্সট্রা, যেটা আমি হ্যাঁ আমি শিখাই না কিন্তু যে তাকে সবুজ শিখাই নাই যে আপেলের আপেলের কালার কালার সবুজও সবুজ হয়ে হতে থাকে। পারে, কিন্তু সে কিন্তু শিখে গেছে এবং সে নিজে থেকে শিখেছে। এখন তুমি যেটা বলতেছো জি তাহলে ম্যাম। কি মানুষকে রিপ্লেস করতে পারবে কিনা? ওকে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমাদের যে চোখ, চোখের রেজুলেশন কত জানো? 500 সামথিং, আচ্ছা, আমি 513। এক্স্যাক্টলি জানি না, আমাদের চোখের রেজুলেশন আমার জানা ঠিক নাই। বলতে পারতেছি না। আহ, জানি না। তবে এটা মানে অনেক বেশি, কিন্তু ওই লেভেলের একটা ক্যামেরা কি এখনো হইছে বা ওইটার কাছাকাছিও হইছে কি? হয় নাই। না ম্যাম। এটা আমি জাস্ট হচ্ছে যে তার ইমেজ প্রসেসিং এর কথা বললাম, যে আমি যখন একটা আপেলকে দেখতেছি বা আমি যখন একটা যে কোনো সিনারিও দেখতেছি আমি কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু দেখতেছি। তো আমার মেমোরিতে অনেক বেশি ডেটা ইনপুট হচ্ছে, কিন্তু মেশিন যেটা বা তোমার ফোনের ক্যামেরা বলো বা রোবটের ক্যামেরা বলো, রোবটের চোখ তো আসলে ক্যামেরাই, তাই না? তারা কিন্তু ইনফাইনাইট ডেটা পাচ্ছে না, তারা কিন্তু ডিজিটাল ডেটা পাচ্ছে এবং সেখানে অনেক গ্যাপ আছে। সো আমি যতখানি শিখতেছি সে কিন্তু ওই লেভেলে শিখতে পারতেছে না। এটা জাস্ট আমি ইমেজের কথা বললাম, সেম বিষয়টা তুমি সাউন্ডের ক্ষেত্রেও বলতে পারো। ঠিক আছে, বুঝা গেছে? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হিউম্যান ব্রেইন আসলে মানে ওপরওয়ালার এমন একটা সৃষ্টি যে হ্যাঁ অনেক বড় একটা গুণ বা অনেক বড় একটা ভাগ হয়তো তোমার চেয়ে কম্পিউটারটা আগে করে দিতে পারতেছে, কিন্তু এটা কি জানো যে কোনো কম্পিউটার এখন পর্যন্ত প্যারালাল প্রসেসিং করতে পারে না যেটা আমাদের মস্তিষ্ক পারে। ওরা কিন্তু আসলে সিরিয়াল প্রসেসিং করে, আমাদের ব্রেইন প্যারালাল প্রসেসিং করে এবং প্যারালাল প্রসেসিং অনেক বেশি আসলে কি বলবো, অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, কম্পিউটার যদি কখনো প্যারালাল প্রসেসিং করতে পারে সেক্ষেত্রে হয়তো তারা মানুষের কাছাকাছি যেতে পারবে। মানে আমরা যে প্যারালালিজমগুলো এখনো দেখি কম্পিউটারে বা ফোনে বা রোবটে, এগুলো আসলে সুডো প্যারালালিজম। অ্যাকচুয়াল প্যারালালিজম কিন্তু পুরো ওয়ার্ল্ডে শুধুমাত্র মানে আহ, শুধুমাত্র আমাদের হিউম্যান বিইং এর বলবো না, মানে হিউম্যান বিইং আর রোবটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আসলে হিউম্যান বিইং এরই আছে, রোবটের কিন্তু নাই। রোবট যা করে সব সিরিয়াল প্রসেসিং করে, কিন্তু তাদের সিরিয়াল প্রসেসিং আসলে অনেক বেশি ফাস্টার হয়, দ্যাটস ওয়াই হচ্ছে যে ওরা আমাদের চেয়ে তাড়াতাড়ি হয়তো কোনো একটা কম্পিউটেশনাল টাস্ক করে দিতে পারতেছে যেটা আমি পারতেছি না।
এখন তোমরা বলতে পারো যে তাহলে আমাদের কাজ করতে কেন বেশি সময় লাগে, বা আমাদের একটা ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন করতে ওদের চেয়ে আমাদের কেন বেশি সময় লাগে? ওরা তো প্যারালাল প্রসেসিং করতে পারে না, ওরা তো সিরিয়ালি কাজ করতেছে, আমি তো প্যারালালি করতেছি, তারপরেও কেন আমার বেশি সময় লাগতেছে? এটার অ্যান্সার হচ্ছে যে এটা আসলে তোমরা ডিপ লার্নিং কোর্সটা যদি করো, বা আমিও কিছুটা দেখাবো, ওই সময় আসলে বুঝতে পারবা যে কম্পিউটারের কথাও যদি ধরি, কম্পিউটারে ডিপ লার্নিংয়ের কথা যদি ধরি, যে যত বেশি নিউরন থাকবে একটা ডিপ লার্নিংয়ে, সেই নিউরনগুলো তো সবাই আলাদা আলাদা করে ডিসিশন মেকিং করে, সেই নিউরনগুলোর ডিসিশনগুলো মার্জ করার পরে একটা ডিপ লার্নিং অ্যালগোরিদম রেজাল্ট দেয়। তো নিউরন যত বেশি হয় তত হচ্ছে যে তোমার টাইমটা বেশি লাগে। কেন বেশি লাগে? কারণ তাদের মধ্যে সমন্বয় করতে সময় বেশি লাগে। আর আমাদের মাথায় কতগুলো নিউরন বলো? আমাদের অসংখ্য। নিউরনগুলো, হ্যাঁ, তারা আলাদা আলাদা করে প্যারালালি প্রসেসিং করতেছে, কিন্তু নিউরনের সংখ্যা এত বেশি যে তারা যখন মার্জ করতেছে ডিসিশন মেকিং, সবার আলাদা আলাদা ডিসিশনগুলো যখন মার্জ করতেছে, ওই জায়গাটায় আসলে সময় লাগে। তো এই জন্য হচ্ছে যে আমরা হয়তো ওই যেই কাজগুলো সিরিয়ালি করলে হচ্ছে কম সময় লাগে, সেই কাজগুলোতে হচ্ছে আমরা স্লো ওদের চেয়ে। বুঝা গেছে? সো অদূর ভবিষ্যতে আসলে এই স্কোপ খুব কম জি যে ম্যাম। হিউম্যানকে সরাই দিয়ে আসলে রোবট চলে আসতেছে, ঠিক আছে? চলে আসতেছে ঠিক না, মানে চেষ্টা করতে সেই পারিনি লেভেলের ওটাই হচ্ছে কম্পিউটেশনাল সমস্যা। পাওয়ার লাগবে, সেই লেভেলের তোমার মেমোরি ডিভাইস লাগবে, মানে এখনো আসলে অনেক বাকি। রোবট এখনো সম্ভবই না। হ্যাঁ, মানুষের মতো বুঝছি আর রোবট মিথ্যা কথা বলতেই পারবো না। সেটা তো মানুষ সেট করে দিয়েছে জন্য পারবে না। মানুষ যদি কখনো সেট করে দেয় যে না, রোবট মিথ্যা কথাও বলতে পারবে, তাহলে হয়তো পারবে। এটা তো রোবটের ইথিক্সে সেট করে দেওয়া হয়েছে যে হ্যাঁ, তারা হচ্ছে মিথ্যা কথা বলতে পারবে না। আর মিথ্যা কথা বলাই কিন্তু মানুষের সবচেয়ে বড় পাওয়ার না, ঠিক আছে? মিথ্যা ধরতে পারাও কিন্তু মানুষের একটা পাওয়ার। আমরা যেভাবে মিথ্যা ধরতে পারি, রোবট কি পারে? আচ্ছা, সো আমরা হচ্ছে একটু সামনে আগাই। আগের যে ছবিটা দেখছিলাম এইটারই হচ্ছে সিম্পলিফাইড ভার্সন। সেটা হচ্ছে যে কোনো একটা মেশিনকে ট্রেনিং করার জন্য আমরা কিছু ডেটা দিই। সেই ডেটা আর ট্রেনিং অ্যালগোরিদম যেটা, এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে একটা মডেল, এবং সেই মডেলটা ফাইনালি হচ্ছে যে আউটকাম প্রেডিক্ট করে যে কোন ক্লাসে যাবে, কোন একটা ইনপুট সেটা কোন ক্লাসে যাবে, ঠিক আছে? তো মেশিন লার্নিং এর দরকারটা কি? আজকে 20 বছর আগে তো মেশিন লার্নিং এর কোনো ছিল না, তো হঠাৎ করে মেশিন লার্নিং এর কি দরকার পড়লো? এত হাইপ, সবাই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চায়। মেশিন লার্নিং এরও আরো হচ্ছে স্পেশালাইজড ফিল্ড চলে আসছে। হ্যাঁ, আমরা ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম মেশিনের উপর। আচ্ছা। মেশিনের উপর ডিপেন্ডেন্ট বেশি আসলে হয়ে আমরা যাচ্ছি। তো ডিজিটাল এজে বাস করতেছি, আমাদের সব মানে প্রচুর ডিজিটাল ডেটা তৈরি হচ্ছে। 2020 সালের হিসাবও যদি আমি ধরি, যে 2020 সালে প্রতি সেকেন্ডে 1.7 মেগাবাইট ডেটা ক্রিয়েট হয় প্রতি সেকেন্ডে। 2021-এ অবভিয়াসলি এটা আরও বাড়ছে। এবং তুমি চিন্তা করো যে প্রতি সেকেন্ডে যদি 1.7 মেগাবাইট ডেটা ক্রিয়েট হয়, তাহলে একদিনে কতখানি হয়, তারপরে এক বছরে কতখানি হয়। আমরা যখন কোনো কম্পিউটারকে দিয়ে ডিসিশন মেকিং করাইতে যাই, তখন তো তাকে আমরা অনেক, সরি, বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা যখন কোনো বিষয়ে ডিসিশন মেকিং করতে চাই, তখন তো আমাদের আসলে অনেক দিনের ডেটা অ্যানালাইসিস করতে হয়। তো ডেটার পরিমাণ এত বেশি বেড়ে যাচ্ছে যে আসলে প্রোগ্রামিং করে বা হচ্ছে হিউম্যান ইফোর্ট দিয়ে ওই ডেটা অ্যানালাইসিস করা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই মেশিনকে নিয়ে আসা হচ্ছে, যে মেশিন তুমি কাজ করো, আমরা বসে বসে দেখবো যে তুমি ঠিক করতেছো নাকি ভুল করতেছো, ঠিক আছে? এবং কমপ্লেক্স প্রবলেম তোমাকে দিয়ে সলভ করাবো। আবার ধরো যে এমন অনেক জায়গা আছে যেখানে হচ্ছে মানুষের যাওয়া হচ্ছে রিস্কি, সেখানে আমি মেশিনকে পাঠাবো। তো মেশিনকে আমি পাঠাবো, ভালো কথা, মেশিনকে গিয়ে তো কিছু ডিসিশন মেকিং করতে হবে, মেশিনকে তো কিছু অ্যানালাইসিস করতে হবে, কিছু অ্যানালাইসিস করে না আমাকে ডেটা পাঠাবে। সো এই নলেজটা তাকে দেওয়ার জন্য, এই অ্যাবিলিটিটা তাকে দেওয়ার জন্য আসলে মেশিন লার্নিং জিনিসটা এত বেশি হাইপড হচ্ছে, ঠিক আছে? আবার দেখো যে আমরা সোশ্যাল মিডিয়ার কথাই যদি ধরি, ফেসবুকে যখন তুমি একটা ছবি আপলোড দাও, আজ থেকে 6-7 বছর আগে কিন্তু অটো ট্যাগিং আসতো না, তোমাকে ট্যাগ করে দিতে হতো। কিন্তু এখন কিন্তু অটো ট্যাগিং আসতেছে, তাই না? এটা কতদিন আসতেছে? গত 4 বছর বা 5 বছর, এক্স্যাক্টলি মনে নেই আমার। সো এই যে অটো ট্যাগিং, এই জিনিসটা করতেছে কিন্তু
ফেসবুকের ডিপ মাইন্ড ফেস ভেরিফিকেশন সিস্টেম যেটা ওইটা, এবং ওইটার ব্যাকএন্ডে কিন্তু মেশিন লার্নিং আর ডিপ লার্নিং কাজ করতেছে। এবং তুমি চিন্তা করো যে আজ থেকে 10 বছর আগে তুমি হয়তো তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে একটা ছবি তুলেছিলে, তারপরে কোনো কারণে সেই ফ্রেন্ডের সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফ্রেন্ডের ফোন নাম্বার তোমার কাছে নাই, তোমার ফোন নাম্বারও ফ্রেন্ডের কাছে নাই, হয় না আমরা ফোন নাম্বার চেঞ্জ করে ফেলি। তখন হয়তো তুমি ফেসবুক ইউজ করতে না, তোমার ফ্রেন্ডও ফেসবুক ইউজ করতো না, সে হয়তো অন্য একটা জেলার, তার বাবা হয়তো আম, আম, চাকরি সুবাদে তোমাদের এলাকায় ছিল, তারা চলে গেছে হঠাৎ করে, তোমার সাথে তার যোগাযোগ নাই। কিন্তু এরকম কি হয় না যে তার সাথে তোমার একটা ছবি ছিল, সেই ছবিটা সে ফেসবুকে আপলোড করেছে, এবং সেখানে তোমাকে অটো ফেসবুক ট্যাগ করছে এবং তোমাকে নোটিফিকেশন পাঠাচ্ছে যে তোমার একটা ছবি, হয়তো তোমার 10 বছর আগের ছবি কিন্তু তোমার ছবি, তাই না? তোমার একটা ছবি ফেসবুকের অমুক জায়গায় আপলোড হয়েছে, তুমি কি এটা রিভিউ করতে চাও? এখন তুমি যখন রিভিউ করতে গেলে, রিভিউ করতে গিয়ে তুমি তোমার ওই ফ্রেন্ডটাকে পেয়ে গেলে, খুব ভালো একটা ব্যাপার না? তোমাকে কিন্তু খুঁজতে হচ্ছে না। জি এটা ম্যাম। কি করে হচ্ছে? এটা কিন্তু জি মেশিন ম্যাম। লার্নিং এর মাধ্যমে হচ্ছে। আবার নেটফ্লিক্সের কথা ধরো, শুধু নেটফ্লিক্স না, নেটফ্লিক্স ছাড়াও আদার্স আরও অনেক যে এগুলো আছে, হইচই ধরো, নেটফ্লিক্স, আইফ্লিক্স, তারপরে হচ্ছে যে আরও কি কি আছে আমার আসলে এত নাম মনে নাই। তো এই যে তুমি যখন ফেসবুকে স্ক্রল করো বা তুমি যখন এই ওয়েবসাইটগুলোতে স্ক্রল করো, তোমাকে কোন জিনিসগুলো রেকমেন্ডেশন দেয় বলো তো? যেগুলো যেগুলো সার্চ ম্যাম করা সার্চ হয়, করা হয় গুগলের আচ্ছা, ভিতরে। বা তুমি ইউটিউবে আজকাল প্রচুর অ্যাড হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না যে তোমার রিলেভেন্ট অ্যাড, তুমি যে জিনিসগুলোতে হচ্ছে আগ্রহী হবা এই টাইপের অ্যাডগুলো, ওই 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 টাইপের যেগুলা বেশি দেখছি অ্যাডগুলো হচ্ছে ওইগুলাই সামনে আসে। ওইগুলাই বেশি দেয়। ফেসবুকেও যে অ্যাড আসে, স্পন্সর্ড পোস্ট আসে, যেমন তেমন স্পন্সর্ড পোস্ট চলে আসে, তুমি হয়তো আজকে 2টা পেজে লাইক দিয়েছো, 2টা পেজ হচ্ছে যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির জিনিসপত্র তোমার সামনে আসতেছে, তুমি যে জিনিসে লাইক দিয়ে আসতেছো সেই ক্যাটাগরির জিনিসপত্র তোমার জি সামনে ম্যাম। আসতেছে। আবার তোমার ফ্রেন্ড 1000, কিন্তু 1000 ফ্রেন্ডের স্ট্যাটাস আপডেট কি তোমার টাইমলাইনে আসে? আসে না, কিন্তু সবারটা আসে না, না ম্যাম, কাদেরগুলো আসে? না ম্যাম সবারটা যাদের আসে না। সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে, কন্টিনিউয়াসলি ইন্টারাকশনের মধ্যে যারা আসছে, তাদেরগুলোই তোমার সামনে আসতেছে, এবং তুমি আসলে এটাই চাচ্ছ। তুমি তো সবার ইনফরমেশন চাও না। আমি 1000 ফ্রেন্ড আমার ফেসবুক আছে, সবাই কি স্ট্যাটাস আপডেট দিচ্ছে এটা তো আমার দরকার নাই। আমার ক্লোজ ফ্রেন্ড যারা, আমার হয়তো কলিগস যারা, তারা কি করতেছে এইটা আমি দেখতে চাই, এবং ফেসবুক আমাকে ওইটাই দেখাচ্ছে। কিভাবে? আমার মনের সাথে তাদের মনের মিল কি করে হচ্ছে? কি করে হচ্ছে বলো? ওকে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো ইন্টেলিজেন্স। স্পেসিফিক্যালি যদি আমি বলি মেশিন লার্নিং, ঠিক আছে? রেকমেন্ডেশন সিস্টেমগুলো কিন্তু আমার ডেটা ইউজ করতেছে, আমার ক্যাশ মেমোরি ইউজ করতেছে, যে হ্যাঁ আমি কি কি জায়গায় হচ্ছে যে কি কি জিনিস আমি দেখতে চাই, কি কি জিনিস আমি দেখে থাকি, আমার আমার অভ্যাস কি, আমার অভ্যাস অনুযায়ী জিনিসপত্র আমাকে দেখাচ্ছে। এবং দেখা যায় যে যারা নেটফ্লিক্স ইউজ করে তাদের, তারা হচ্ছে 75% জিনিস সেগুলাই দেখে যেগুলো তারা হচ্ছে রেকমেন্ডেশন পায়। মানে 100টা রেকমেন্ডেশন যদি পায় তার মধ্যে 75টাই তারা দেখে, কারণ ওই 100টার মধ্যে 75টাই তার হচ্ছে ইন্টারেস্টের সাথে যায়, বাকি 25টা হয়তো যায় না, কিন্তু 75টাই কিন্তু তার ইন্টারেস্টের সাথে যায়, যে এই মানুষটা যে জিনিস দেখতে চায় নেটফ্লিক্স তাকেই সেটার অ্যাড দেখাচ্ছে, আরেকজনকে অন্য একটা অ্যাড দেখাচ্ছে, আরেকজনকে অন্য একটা অ্যাড দেখাচ্ছে। বুঝতে পারছো? কিন্তু তুলনামূলক যেই এই টাইপের সাবস্ক্রিপশন ওয়েবসাইট যেগুলো হচ্ছে যে জি ম্যাম। আম, কি বলবো, অত ইনভেস্ট না, যাদের ব্যাকএন্ডে মেশিন লার্নিং নাই, তারা কিন্তু সবাইকে সেম জিনিস দেখাচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু সবাইকে সেম জিনিস, সবাইকে সেম অ্যাড দেখাচ্ছে, এবং তাদের জনপ্রিয়তা কিন্তু এই কারণে নেটফ্লিক্সের লেভেলে যাচ্ছে না। যাবে, তারাও যদি ওই যে রেকমেন্ডেশন সিস্টেমটা আমার পছন্দ মতো দেখায় তখন কিন্তু যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু নেক্সটে যাই। যে যে কোনো সিস্টেমের কিন্তু জি অ্যাডভান্টেজ ম্যাম। আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো কি মনে হয় যে মেশিন লার্নিং এর অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি? ক্ষেত্র তার বিশেষে মানে ডিপেন্ড ক্ষেত্র করে। বিশেষে খুবই ডিপেন্ড একটা করে। কি বলবো, ট্যাকটিক্যাল অ্যান্সার, খুব ট্যাকটিক্যাল অ্যান্সার।
ওকে, সো অবশ্যই ক্ষেত্র বিশেষে ভ্যারি করে, এটা ট্রু যে আমি সব জায়গায় মেশিনকে কাজে লাগাবো না, বা মেশিনকে কাজে লাগানোর মতো অ্যাবিলিটিও আমার থাকতে হবে। এত ইজি না বিষয়গুলো, এখানে অনেক লিমিটেশনস আছে, কিন্তু প্রচুর অ্যাডভান্টেজও আছে। ফার্স্ট অফ অল, মেশিন লার্নিং প্যাটার্ন রিকগনিশনের জন্য খুব ভালো কাজ করে। বুঝতে পেরেছ? প্যাটার্ন, তাকে যদি অনেকগুলো ডেটা দেওয়া হয়, ডেটাগুলোর মধ্যে প্যাটার্ন সে ইজিলি বের করতে পারে, অথচ আমার হয়তো সেই প্যাটার্নটা বের করতে অনেকটা সময় লাগবে। তোমাদের ধরো আমি একটা এক্সাম নিয়েছি, 40 জন স্টুডেন্ট, 40 জন হয়তো সেম টু সেম, মানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, 40 জন হয়তো সেম টু সেম কপি করো নাই, কিন্তু আশপাশ দিয়ে লিখেছো। হ্যাঁ, এই জিনিসটা তোমরা যে একজন করে বাকিরা, বা দুই একজন করে বাকিরা হচ্ছে যে ওইটাই ঘুরায় ফিরায় লিখছো, এটা ধরতে আমার যতটা না টাইম লাগবে, মেশিন কিন্তু তার চেয়ে ইজিলি এই প্যাটার্নটা ধরে ফেলবে যে হ্যাঁ এদের প্যাটার্নটা সেম। বুঝছো? অথবা কিছু না ম্যাম, আমরা সবাই খাতায় ওকে, লিখি, ওসিআর ইউজ টাইপ করবে। করি না। মেশিন লার্নিং টাইপ এর করলে ওসিআর ধরে তো যাবে। মেশিন লার্নিং এর মধ্যেই পড়ে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তুমি খাতায় এই সিস্টেমটা খুব ঝামেলা করে দিচ্ছে না আমাদের। ম্যাডাম ওইটা করে তাহলে লাভ নাই, কি বললেন? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার যেটা, এইটা তুমি যা খাতায় লিখেছো এটা টোটালি স্ক্যান করে পুরোটাকে হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করে দিতে পারে, দাড়ি কমা ফুল স্টপ সহ। বুঝা গেছে তোমার হাত? হ্যাঁ বলো। এটা কি হ্যাঁ, এটা ইমেজ প্রসেসিং এর একটা মতো কাজ অ্যাপ্লিকেশন। করে? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এটা ইমেজ প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন। এবং ব্যাপারটা হচ্ছে কি যে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন আসলে এখনো অত বেশি ইনরিচড না। আমরা জানি বাংলা অনেক কমপ্লেক্স, বাংলায় অনেক বেশি লেটার্স, অনেক অনেক হচ্ছে যুক্তবর্ণ আছে, অনেক প্রবলেমস আছে। কিন্তু ইংলিশের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার যেগুলো, সেগুলোর অ্যাকিউরেসি লেভেল কিন্তু 98 থেকে 99%। মানে তোমার হাতের লেখা যতই খারাপ হোক না কেন, সে কিন্তু এটাকে কনভার্ট করে দিতে পারবে। বুঝছো? তো কপি তোমরা খাতায় জি করলেও ম্যাম, কিন্তু বুঝতে এটা ধরা সম্ভব, মেশিন কিন্তু ধরতে পারবে এবং খুব অ্যাকিউরেটলি ধরতে পারবে। আমার না এখন থেকে বুঝতে কপি পারছো? করা যাবে এটা না। বুঝতে পারছি আমরা। তোমার হাতের লেখা আর তোমার ফ্রেন্ডের হাতের লেখা হয়তো এক না, তুমি হয়তো আর একরকম ভাবে লেখো, তোমার ফ্রেন্ড আরেক রকম ভাবে লেখো, কিন্তু ওসিআর এ যখন দিয়ে দেওয়া হবে দুইজনের জন্য কিন্তু সেম টু সেম একই ডকুমেন্টই আসবে, যদি একই জিনিস লিখে থাকো। আবার যদি ঘুরায় পেঁচায়ও লেখো, সে কিন্তু টেক্সট মাইনিং করে ওখান থেকে প্যাটার্ন বের করে দিতে পারবে যে তোমাদের দুইজনের মধ্যে, আচ্ছা প্যাটার্নটা জি ধরে ম্যাম, ফেলবে। প্যাটার্নটা ধরে ইভেন ফেলবে। ওই যে আপেল আইডেন্টিফাই করে ফেললো না, ওইটা কিন্তু প্যাটার্ন রিকগনাইজ করে করেছে যে তার এই আপেলটা লাল আপেলটা সবুজ আপেলটার প্যাটার্নটা সেম, জাস্ট কালার একটা ফিচার ডিফারেন্ট, বাকি সব কিছু সেম। এই প্যাটার্নটা ধরতে পারছে দেখেই কিন্তু সে বলতে পারছে যে হ্যাঁ এটা আপেল। ঠিক আছে? বা তোমার আপেল যে কালার, সেই কালারের যদি জি অন্য ম্যাম। একটা ফল দেওয়া হয়, একটা ফলের নাম বলো যেটা আসলে আপেলের মতো কালার, যে কোনো। পেয়ারার আপেলের ম্যাম কালার পেয়ারা। সেম? আচ্ছা ঠিক আছে, ম্যাম গ্রিন আপেল গ্রিন আর আপেল পেয়ারা। আর গ্রিন পেয়ারা। আপেল কিন্তু না, মানে কি বলবো, এটা কিন্তু রেগুলার আপেল আমরা যেটা খাই সেটা না। আচ্ছা তারপরেও ধরলাম যে ঠিক আছে গ্রিন আপেল আর পেয়ারা একই রকম দেখতে, কিন্তু আমি যদি মেশিনকে গ্রিন আপেল চিনাই, তারপরে তাকে পেয়ারা দিলে কিন্তু সে গ্রিন আপেল বলবে না। বুঝছো? কেন বলবে না? কারণ সে কিন্তু আরো অনেকগুলো ফিচার ইনপুট নিয়েছে, সে সাইজ ইনপুট নিয়েছে, শেপ ইনপুট নিয়েছে, সে হচ্ছে টেক্সচার ইনপুট নিয়েছে, জাস্ট কালারটা সেম, বাকি জিনিসগুলো কিন্তু সেম না। দ্যাটস ওয়াই সে কিন্তু বলবে যে না এটা আপেল না। ঠিক আছে? সো প্যাটার্ন কিন্তু একটা ফিচার দিয়ে হয় না, প্যাটার্ন অনেকগুলো ফিচার দিয়ে হয়। এবং মেশিন যখন ডিসিশন নেয় তখন দু একটা প্যাটার্ন যদি এদিক ওদিক হয়ও, তারপরেও সে হচ্ছে যে এটা বলে দিতে পারে যে হ্যাঁ এটার 90% প্রবাবিলিটি আছে যে এটা আসলে আপেল। বা ওই যে তোমাদের ফ্রেন্ডের কপি করার কথা বললাম, যে ঠিক আছে ঘুরায় পেঁচায় লিখছো, ওসিআর এর কথা বাদ দাও, ওয়ার্ড ফাইলেই লিখছো, ঘুরায় পেঁচায় লিখছো, কিন্তু সেম জিনিস হয়তো তোমার ফ্রেন্ড যা লিখছে তুমি সেখানে সিনোনিম ইউজ করে চলে গেছো, বাকি সব কিছু সেম। এটা কিন্তু মেশিন প্যাটার্ন বের করে দিতে পারবে যে দুইটার মধ্যে সিমিলারিটি কত পার্সেন্ট। অথচ তুমি কিন্তু
হুবহু কপি করো নাই, তুমি প্রচুর সিনোনিম ইউজ করেছো, কিন্তু তোমার সেন্টেন্স প্যাটার্নটা সেম। এটা থেকে সে বলে দিবে যে হ্যাঁ এটার মধ্যে সিমিলারিটি কত। বুঝতে পারছো? এবং এই যে প্যাটার্ন রিকগনাইজ করতেছে, আইডেন্টিফিকেশন করতেছে, এখানে কিন্তু কোনো মানুষের ইন্টারাপশন লাগতেছে না, কোনো মানুষকে হচ্ছে যে কোনো কিছু শিখিয়ে দিতে হচ্ছে না। সে জাস্ট শুরুতে অ্যালগোরিদম সিলেক্ট করে দিয়েছে, এই অ্যালগোরিদমে কাজ করবে, এই হচ্ছে ডাটা, শেষ, কাজ শেষ, মানুষের কাজ শেষ, মানুষের মাঝে আর কোনো কাজ করবে না। এবং মেশিন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবে, তার যে নলেজ সেটাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবে। তাকে তুমি যত ডেটা দিবা সে তত হচ্ছে যে ইমপ্রুভ করতে থাকবে। এবং সাপোজ তুমি 10টা আপেলের ছবি দিয়ে আপেল চেনানোর সময় সে হচ্ছে যে যতখানি অ্যাকিউরেটলি বলতে পারবে যে এটা আপেল, তুমি যদি নতুন করে আরও কিছু ডেটা দাও, 50টা দিলা, 40টা দিলা, আরও 100টা দিলা, এবং সে যত হচ্ছে যে ডেটা পাবে তত কিন্তু সে ইমপ্রুভ করবে। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে যে মেশিন লার্নিংকে এভাবেও করা যায়, সিলেক্ট করা যায় যে তোমার ওই যে নতুন যে আপেলটা দেওয়া হলো, সবুজ আপেল, সে আপেলটাকে যখন সে সবুজ বলে, সে আপেলটাকে যখন সে বললো যে হ্যাঁ এটাও আপেল, সে কিন্তু তার মেমোরিতে এই ইনফরমেশনটা নিয়ে নিবে যে হ্যাঁ আপেল কিন্তু সবুজও হতে পারে। সো নেক্সট টাইম যদি সবুজ আপেল আসে তাহলে কিন্তু আমি ওইটাকেও আপেলই বলবো। সো নতুন একটা ফিচার কিন্তু সে নিয়ে নিচ্ছে, এবং নিজেকে সে নিজে নিজে ইমপ্রুভ করতেছে, তোমার কোনো হেল্প তার দরকার পড়তেছে না। ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে মাল্টি ডাইমেনশনাল ডাটা নিয়ে আসলে মেশিন লার্নিং দিয়ে খুব ভালো কাজ করা যায়। আমরা আরজিবি ইমেজের কথা যদি ধরি, আরজিবি ইমেজে কিন্তু খুব বেশি ডাইমেনশন না। ঠিক আছে? বা একটা আমরা যে স্পিচ স্পিচ রিকগনিশনের কথা যদি ধরি, এখানে কিন্তু ডাইমেনশন খুব বেশি না। কিন্তু এমন অনেক ফিল্ড আছে যেগুলোতে আসলে ডেটার ডাইমেনশন অনেক বেশি। যেরকম আমরা যদি মেডিকেল ইমেজিংয়ের কথা ধরি, এটা কিন্তু 3D ইমেজ। আবার আমি যদি হাইপারস্পেক্ট্রাল ইমেজের কথা ধরি, ওইটাও কিন্তু 3D ইমেজ, এবং ওইখানে RGB, এই যে 3টা লেয়ার আছে RGB ইমেজের, নর্মাল যে ইমেজগুলো আছে সেগুলোর সেরকম না, ওইখানে কিন্তু 100টা, 200টা, 300টা ডাইমেনশন আছে। বুঝা গেছে? এবং মেশিন খুব ইজিলি এই মাল্টি ডাইমেনশনাল যে ডেটাগুলো, এগুলোকে হ্যান্ডেল করতে পারে। ইভেন ডেটার ভ্যারাইটিও যদি অনেক বেশি হয়, তারপরেও মেশিন লার্নিং কাজ করতে পারে। এবং মেশিন লার্নিংয়ের অনেক বেশি অ্যাপ্লিকেশনস আছে। মানে এমন একটা অবস্থা চলে আসছে যে আসলে অনেক জায়গা আছে যেখানে আমরা মেশিন লার্নিং ইউজ করলে খুব ইজিলি মানুষের প্রয়োজন মিটাতে পারি। সব ক্ষেত্রে পারি না, কিন্তু এমন অনেক জায়গা আছে সেখানে পারি। বুঝা গেছে? যেরকম তোমার ধরো গার্মেন্টস সেক্টরের কথা যদি ধরো, যে গার্মেন্টস সেক্টরে এত মানুষ কাজ করতেছে, কিন্তু এই পুরো সেক্টরটাকে কি রোবটের আন্ডারে দিয়ে দেওয়া যায় না? যায় কিন্তু। ম্যানুফ্যাকচারিং ফিল্ডে হচ্ছে যে তোমার রোবট অনেক কাজ করে, জি ম্যাম। উন্নত বিশ্বে কাজ করে, বা আজ থেকে 10 বছর পরে আরো বেশি কাজ করবে। ঠিক আছে? তো এই যে এত অ্যাডভান্টেজ, তো এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই? অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, মানুষের কাজ ছিনে নিচ্ছে ম্যাডাম, এর থেকে আচ্ছা বড় ডিসঅ্যাডভান্টেজ কি হ্যাঁ হতে এটা পারে? একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, কিন্তু তুমি চিন্তা করো যে মানুষের কাজ কি আদৌ ছিনায় নিচ্ছে? মানুষ কিন্তু মানুষ, মানুষের কাজ ছিনায় নেওয়া এত ইজি না। এই যে একটা ঘড়ির কথাই যদি ধরো, বাজারে 200 টাকার ঘড়ি আছে, 20,000 টাকার ঘড়িও আছে, 2 লাখ টাকার ঘড়িও আছে। ডিফারেন্সটা কি বলো তো? আচ্ছা, ম্যাম 120 120 টাকার টাকার ঘড়িও ঘড়িও আছে, আছে। 120 টাকার ঘড়িও আছে, 2 লাখ টাকার ঘড়িও আছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? তুমি কি জানো যে ঠিক কোন জায়গায় ডিফারেন্স? কোয়ালিটি। কোয়ালিটি। ওকে, 120 টাকার ঘড়িও যে টাইম দেয়, আমার 2 লাখ টাকার ঘড়িও সেম টাইমই দেবে। কম বেশি তো হয় না। জি ম্যাম, না, অনেকটা এলিমেন্টও ম্যাম হতে গোল্ড পারে। আচ্ছা এখন দিয়ে যদি ডায়মন্ড আপনি দিয়ে গোল্ড বানায়। দিয়ে হতে পারে। বানান, লোহার আচ্ছা, গোল্ড দিয়ে, 2 তাহলে লাখের একটু কথা দাম বাদ, হবে। 1-2 লাখের কথা বাদ দাও, 50,000 টাকার ঘড়িতে তো গোল্ড নেই। ম্যানুফ্যাকচারে ম্যাডাম ইয়া হয় যে অনেকগুলো আছে ম্যাডাম মেশিন দিয়ে বানায়, কিছু বিষয় আছে, আবার অনেকগুলো আছে ম্যাডাম রয়্যাল টাইপের, আচ্ছা, যেগুলো হয় এগুলো হাত দিয়ে বানানো, হাত দিয়ে বানানো যেগুলো হয় ওগুলো সেগুলোর দামি দাম হয়ে কত থাকে। থাকে? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম। হাত দিয়ে যেগুলো বানানো হয় রয়্যাল টাইপের যে ঘড়িগুলো, এগুলার কিন্তু জি ম্যাম। চাহিদা ফুরায় যায় না, বরং ওইগুলোর দাম ওই মেশিনে বানানো 120 টাকার ঘড়ির চেয়ে অনেক বেশি।
কারণ যেই লোকগুলো হচ্ছে যে ওই রয়্যাল ঘড়িগুলো বানায় তাদের ইফিসিয়েন্সি বলবো না, তাদের মানে ওইটা কিন্তু ওই ঘড়িগুলো কিন্তু অনেক বেশি সোফিস্টিকেটেড। ওইটার প্রত্যেকটা পার্টস মানুষের হাতে বানানো এবং বেস্ট কোয়ালিটি। মেশিন কিন্তু ওই কোয়ালিটিটা এখনো ধরতে পারতেছে না। হ্যাঁ, বাইরে থেকে সময় ঠিক দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই যে হাতে বানানো ঘড়ির যে কোয়ালিটি ওইটা কিন্তু মেশিন দ্বারা আসবে না। বুঝতে পারছো? মেশিনের ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যাঁ, একটা মডেল ডিজাইন করে দিলাম জি ম্যাম। সিমুলেট করে যে হ্যাঁ এই মডেলটার ঘড়ি হবে 5000 ঘড়ি বানাও, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, বানাও, হয়ে গেল। সে কিন্তু ওই একই মডেলের বানাবে, তাকে তুমি মডেল যদি বলে না দাও সে কিছুই করতে পারবে না, সে নতুন মডেল কিন্তু নিয়ে আসতে পারবে না। পারবে এক্সক্লুসিভ কিছু বানাতে পারবে? তার তার ব্রেন তো এক্সক্লুসিভ না, না সে ম্যাম। এক্সক্লুসিভ না কিছু ম্যাম, পারবেন বানাইতেই না। পারবে না। তাকে যেটা দেওয়া হলো সেইটা হবে। এই যে লিমিটেড এডিশনের জিনিসপত্র, লিমিটেড যে এডিশনের সেটিং দেওয়া আছে জিনিসপত্র ম্যাম ওটাই লিমিটেড করবে। এডিশনের জিনিসপত্রে এমন কি আছে? হীরা সোনা জহরত কিছু কিন্তু নাই, তারপরেও লিমিটেড এডিশনের জিনিসের দাম বেশি কেন? কারণ ওইখানে কিছু মানুষের অনেক দিনের ইফোর্ট আছে এবং এই ইফোর্টের দাম কিন্তু প্রাইসলেস। ওই যে এক্সক্লুসিভ ঘড়ি, ওইটার ব্যাকএন্ডে যে মানুষটা কাজ করতেছে তার ইফোর্টের দাম কিন্তু প্রাইসলেস। ইভেন মেয়েরা যারা আছো তাদেরকে হচ্ছে যদি আমি বাংলাদেশের জি খুব ম্যাম। বিখ্যাত একটা এই শাড়ির কথা বলি, যে জামদানি, জামদানি কিন্তু দুই প্রকারের হয়, একটা হচ্ছে হাতে বানানো, একটা হচ্ছে মেশিনে বানানো। মেশিনে বানানোটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো। ইভেন হাতে বানানো জামদানি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওইটা ভাঁজ মাঝে মাঝে বের করে ভাঁজ করতে হয়, রোদে দিতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়। কিন্তু তোমার মেশিন ওভেন যেটা, সেটার কিন্তু কোনো ঝামেলা নাই, ও নষ্টও হবে না, ওকে তুমি অনেকবার পরতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও ওই মেশিনে বানানোটার দাম হচ্ছে তোমার 1000 থেকে 1500 টাকা, বড় জোর কাজের উপর ভ্যারি করে 4-5 হাজার টাকা। কিন্তু মেশিনে যেটা বানানোর দাম 1000 টাকা, সেইটা তুমি যখন হাতে বানানোটা নিবা তোমার দাম পড়বে হয়তো 5000 টাকা। মেশিনে বানানো যেটার দাম 4000 টাকা, সেটার দাম হয়তো পড়বে 50,000 টাকা। কেন? কারণটা কি? কারণটা কিন্তু শুধুমাত্র এটা না যে ঠিক আছে মানুষগুলো কাজ করতেছে, এখন আমরা যদি এটার দাম কমায় দিই তাহলে মানুষগুলো আর এই কাজ করবে না, আমরা আর হাতে বানানো শাড়ি পাবো না। বিষয়টা কিন্তু এরকম না, এখানেও বিষয়টা কোয়ালিটি। মেশিন কিন্তু হাতে বানানো কারিগরদের মতো করে বানাতে পারে না। মেশিন যে বানায় সেটা ডিফারেন্ট, সেটা দেখতে সুন্দর লাগে, ওকে ফাইন, কিন্তু আরামদায়ক হাতে বানানোটা। বা আরও অনেক কোয়ালিটি আছে, আমি ভেঙে বলতে চাচ্ছি না, আমাদের ক্লাস যেহেতু হচ্ছে যে মেশিন লার্নিংয়ের, আমরা মেশিনের মধ্যেই থাকি। বিষয় হচ্ছে যে ওইটা এক্সক্লুসিভ, এবং এক্সক্লুসিভের অবশ্যই দাম আছে। সো মেশিন মানুষের ভাত মারবে বিষয়টা হইতে এখন অনেক দেরি আছে। এক্সক্লুসিভ কিছু করা মেশিনের পক্ষে এখন পর্যন্ত সম্ভব না। তো বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো কিছু নেগেটিভ সাইড জি আছে ম্যাম। আসলে। ওই যে মানুষের ভাত মারতেছে ওইটা বাদেও, ওইটা অবশ্যই নেগেটিভ সাইড, তবে ওটার দরকার আছে। সব জায়গায় তো আমরা মানুষকে পাঠাইতে পারবো না। এই যে ফায়ার রেস্কিউ যে ইভেন্টগুলো হয়, কোনো একটা বিল্ডিংয়ে হচ্ছে আগুন লাগছে, এখানে যদি মানুষ ফায়ার ফাইটার না পাঠায়, একটা একটা রোবট ফায়ার ফাইটার পাঠানো যায়, সেটা কি বেটার না? হ্যাঁ, ওই ফায়ার ফাইটারটার ভাত মারতেছে, ঠিক আছে, ফায়ার ফাইটারটা কিন্তু অন্য কাজ এটা করতে পারবে, কিন্তু ফায়ার ফাইটার যদি ওইখানে গিয়ে মরে যায়, তার ফ্যামিলি কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। জি ম্যাম, এই ক্ষেত্রে বাত মারলে এক্ষেত্রে ভাত প্রবলেম মারার নাই, প্রবলেম নেই। ভালোই তো হবে। এরকম অনেকই আছে, ঠিক আছে, যেগুলোতে আসলে তোমার ভাত মারার দরকার আছে। কারণ মানুষ মানুষ অনেক মেধাবী, ওকে জি এক ম্যাম। ফিল্ড থেকে সরাই দিলে সে আরেক ফিল্ডে গিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবে। কিন্তু অনেক ফিল্ড আছে যেগুলো আসলে রিস্কি, ওই জায়গাগুলোতে মানুষের আসলে মানুষকে সরায় নেওয়া দরকার ওই জায়গাগুলো থেকে। আচ্ছা, তো সবচেয়ে বড় প্রবলেম যেটা জি হচ্ছে ম্যাম। সেটা হচ্ছে যে ডেটা অ্যাকুইজিশন। ডেটা অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছে যে তোমার ডেটা গ্যাদার করা, জায়গায় করা। এই যে আমি মেশিনকে জাস্ট একটা আপেল চিনাইতে চাচ্ছি, এটার জন্য তাকে আমার 100টা আপেলের ছবি দিতে হচ্ছে। আমার 100টা আপেলের ছবি তুলতে হবে, 100টা আপেলের ছবি প্রসেস করতে হবে, প্রসেস করে আমার হচ্ছে মেশিনকে দিতে হবে, তারপর মেশিন চিনতে পারবে।
বুঝছো? কিন্তু একটা মানুষের বাচ্চা যে কোনোদিন আপেল দেখে নাই তাকে কিন্তু একটা আপেল দেখাইলেই হয়। তাকে কিন্তু একটা জি আপেল ম্যাম। দেখাইলেই হয়। ছোট ছোট বাচ্চা তারা দেখা যায় সব চেনে। আমার একটা ছোট জি ভাই ম্যাম। আছে, সে হচ্ছে বেদানা আছে, সে ফল খুব পছন্দ করে। এখন ওর বয়স কিন্তু 2 বছর, 3 বছর, অবশ্য 2 বছর থেকেই বিষয়টা সে বুঝে। এটা হচ্ছে সে বেদানা খাইতে খুব পছন্দ করে। এখন আমি ধরো বেদানা ছিলতেছি, এখন বেদানার ভেতরে ছোট ছোট সাদা যে এইগুলো আছে না চামড়ার মতো, ভেতরের যেটা, বাইরেরটার কথা বাদই দিলাম, ওই ছোট ছোট ওইগুলো যদি হচ্ছে আমি জি বাটিতে ম্যাম। 2-1টা রাখি, সে ওইটা নিয়ে বলে এটা ফালাও, এটা ফালাও, এটা খায় না। ওকে কে বলছে? ওকে কিন্তু কেউ বলে নাই যেটা খায় না। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, ইন্টেলিজেন্স সে ব্যবহার করছে হিউম্যান না। ইন্টেলিজেন্স ব্যবহার করছে। সে কি হিউম্যান করে বুঝছে ইন্টেলিজেন্স। এটা খায় না? সে নিশ্চয়ই কোনোবার মুখে দিছে, দেওয়ার পরে সে দেখছে এটা খুব বিস্বাদ, এটা খাওয়া যায় না, সো এটা খান। সে এটা সো এটা খাওয়া ব্রেন যাবে না। থেকে এটা। তাকে কিন্তু আগে থেকে কোনো ডেটা দেওয়া হচ্ছে না। ঠিক আছে? তবে হ্যাঁ, মেশিন লার্নিং এরও কিছু জি ম্যাম, মুখে নিলে বুঝে। মেশিন লার্নিং এরও কিছু ডেটা দেওয়ার জায়গা আছে দরকার নেই। যেখানে হচ্ছে আগে থেকে ডেটা দেওয়া লাগে না। মানে এই যে ডেটা অ্যাকুইজিশনের যে ঝামেলা, এখান থেকে সায়েন্টিস্টদের ধারণা আসছে ঠিক আছে, তাহলে মানুষ যেরকম ট্রায়াল অ্যান্ড এরর করে শেখে, যে হ্যাঁ খেয়ে দেখলাম বাজে আর খাবো না, করে দেখলাম খুব কষ্ট লাগে আর করব না, গিয়ে দেখলাম জি মজা না ম্যাম। আর যাব না। সো এই যে থেকে শেখা, এই জিনিসটাও কিন্তু মেশিনকে শেখানো যায়। সো ডাটা অ্যাকুইজিশনের যে প্রবলেমটা, যে এইটা দূর করার জন্য পরে আরেক প্রকারের মেশিন লার্নিং এসেছে যেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ওইখানে মেশিনকে কোনো আগে থেকে ডেটা দেওয়া হয় না, কিন্তু হ্যাঁ কি করা হয় জানো? ধরো যে আমি তাকে একটা আপেল দেখাইলাম, দেখায় বললাম বলো তো এটা কি। সে যদি বলে আপেল, তাহলে আমি তাকে হচ্ছে যে রিওয়ার্ড দিব। আর সে যদি বলে কমলা, তাহলে আমি তাকে পেনাল্টি দিব যে তুমি ভুল করছো। আর সে যখন অনেকবার এরকম রিওয়ার্ড আর পেনাল্টি পাচ্ছে, ঠিক করলে রিওয়ার্ড, ভুল করলে পেনাল্টি, সে তখন শিখে যাচ্ছে যে হ্যাঁ তাহলে কি করলে আমি রিওয়ার্ড পাবো। বুঝতে পারছো? ওইটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। এছাড়া আরেকটা যেটা সমস্যা, টাইম অ্যান্ড রিসোর্সেস অনেক বেশি লাগে। এই যে ডাটা অ্যাকুইজিশনের কথা ধরো বা মডেল ট্রেনিং এর কথা ধরো, সব কিছুর জন্য আসলে প্রচুর টাইমের দরকার, প্রচুর রিসোর্স দরকার, প্রচুর মেমোরি দরকার, প্রচুর সিপিইউ পাওয়ার, জিপিইউ পাওয়ার দরকার, যেটা আসলে কস্টলি। ঠিক আছে? এটা কিন্তু কস্টলি। এরপরে আরেকটা যেটা সমস্যা, যে হ্যাঁ মেশিন লার্নিং মডেল আমাকে কিছু রেজাল্ট দিচ্ছে, কিন্তু সেই রেজাল্টটাকে ইন্টারপ্রেট করাটাও টাফ। সবসময় মেশিনের দেওয়া যে রেজাল্ট সেটাকে ইন্টারপ্রেট করা যায় না। ইন্টারপ্রেট বলতে বোঝাচ্ছে মানুষের ব্যবহারের উপযোগী করা, যে হ্যাঁ ও আমাকে যে মানে নলেজটা দিল সেটাকে তো আমার ব্যবহার উপযোগীও হইতে হবে। সাপোজ আমি হচ্ছে যে আম, এই আপেল আর কমলার কথাই যদি ধরি, আমি তাকে কিছু ইমেজ দিছি আপেল কমলা কিনা সেটা বের করো, সে আমাকে আপেল না কমলা এটা না জানায়, সে আসলে আমাকে প্রচুর গ্রাফ দিচ্ছে, প্রচুর বার চার্ট, পাই চার্ট, হ্যান ত্যান এগুলো দিচ্ছে, আমি তো ওগুলো বুঝি না। ওই ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু আমি বুঝি না, ওই রেজাল্টটা আমি বুঝি না। বা জি আমি ম্যাম। হয়তো বুঝি, আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু একটা আর্টসের স্টুডেন্ট তো এটা বুঝবে না, বা একটা একটা ফার্মার সে তো এটা বুঝবে না। তাকে তো তার মতো করে রেজাল্টটা দিতে হবে, তাই না? সো এই জায়গাটা একটা টাফ ব্যাপার। জি আরেকটা ম্যাম। ব্যাপার হচ্ছে যে মেশিন ভুল করে, ভুল সে করতেই পারে। তাকে যদি আমি যে ডেটা দিচ্ছি সেই ডেটাতে কোনো ঘাপলা থাকে তাহলে সে ভুল করবে। তাকে আমি যে মডেল দিচ্ছি সেই মডেলে যদি কোনো ভুল থাকে তাহলে সে ভুল করবে। সব কিছু যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে সে ভুল করবে। সো আমার মনের মধ্যে সবসময় একটা খচখচানি থেকে যাবে যে আচ্ছা আমি একটা মডেল তো ডিজাইন করলাম ভালো কথা, কিন্তু এটা কি ঠিক করতেছে? সাপোজ একটা তোমার প্ল্যান্ট ডক্টর বলে একটা আছে, মোবাইল অ্যাপ আছে। এটাতে হচ্ছে তুমি যখনই কোনো গাছের ছবি দাও, তোমার একটা গাছ আছে বাসায়, গাছের পাতায় হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তুমি গাছের একটা ছবি তুললে তারা হচ্ছে তোমাকে আউটপুট দেবে যে হ্যাঁ তোমার পাতায় হচ্ছে যে অমুক সমস্যাটা আছে, তোমার গাছের এই রোগটা হয়েছে, তুমি এই মেডিসিনটা গাছে দাও। এখন যদি সে হচ্ছে ভুলভাল রেজাল্ট দেয় তাহলে কি হবে বলো তো? ভুল ওষুধ খাইলে মানুষের কি হয়? হ্যাঁ, গাছ মারা যাবে, গাছ সাইড মারা ইফেক্ট। যাবে।
সো সাইড ইফেক্ট। ইরর হতে পারে, এই সাসপেক্টিবিলিটিটা কিন্তু থাকে। এবং প্রচুর ট্রায়াল অ্যান্ড এরর করার পরে আসলে কোনো একটা মডেলকে মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়। হয় না এরকম অনেক সময় যে ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে, এটা আগে বেশি হতো, এখন অতটা হয় না, যে তোমাকে ট্যাগ করছে কিন্তু যা দেখা গেল যে আসলে তুমি নাই ওই ছবিতে, হয়তো তোমার মতো অন্য কেউ আছে, হতে পারে না? তো এইটা আজ থেকে 5 বছর আগে হচ্ছিল এই সমস্যা, তো এখন কেন হচ্ছে না? এখন তো সে ভুল ধরে না, কারণ সে কন্টিনিউয়াসলি ডেটা ফিড, নিজেকে ফিড করে সে আসলে ইমপ্রুভমেন্ট করেছে। স্টার্টিংয়ে সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তার ভুল হতো, কিন্তু সে ভুল থেকে শিখে শিখে সে আসলে এখন কারেক্ট এসে আসছে। কারণ হয়তো তুমি হচ্ছে যে করছো যে তোমাকে ট্যাগ করেছে, তুমি গেলা, যাওয়ার পরে দেখলা যে না তুমি নাই, তখন তুমি ওখানে ডিক্লাইন করে দিলা যে না এটা আমি না। সে কিন্তু ওই নলেজটা রেখে দিল যে না ওই লোকটা কিন্তু ও না, এবং সে ইমপ্রুভ করলো, এবং দিনের পর দিন ইমপ্রুভ করতে করতে সে একটা ভালো পজিশনে আসছে। ওকে, আচ্ছা, তোমরা কি বোর হয়ে যাচ্ছ? না ম্যাম। না ম্যাম। নো ম্যাম। আজকে আসলে পড়ার চেয়ে কথা বেশি হচ্ছে, তাই না? আচ্ছা, জি ম্যাম। মেশিন লার্নিং এর কিছু বেসিক কম্পোনেন্টস আছে। আমরা মেইনলি 5টা কম্পোনেন্ট দেখব এই স্লাইডে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা দিয়ে মেশিন লার্নিং কাজ করে। মেশিন লার্নিং অ্যালগোরিদম বলতে কোন অ্যালগোরিদমগুলোকে বোঝায় সেটা নিয়ে আমরা একটু দেখব। তারপর আসতেছে মডেল। মডেল আর অ্যালগোরিদম, কেউ কেউ মনে করতে পারো যে মডেল আর অ্যালগোরিদম জিনিসটা সেম, কিন্তু মডেল অ্যালগোরিদম দুটো ডিফারেন্ট জিনিস। সো ওইটাও আমরা একটু দেখব। তারপরে দেখব হচ্ছে প্রেডিক্টর ভ্যারিয়েবল, টার্গেট ভ্যারিয়েবল আর ডেটা। এই 5টা জিনিস নিয়েই আসলে মেশিন লার্নিং। ডেটার মধ্যে আবার ট্রেনিং ডেটা আছে, টেস্টিং ডেটা আছে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যালগোরিদম নিয়ে শুরু করি। সো মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা কোনগুলোকে বলবো? আমরা তো প্রচুর অ্যালগোরিদম শিখেছি। অ্যালগোরিদম কোর্সে আমরা যত অ্যালগোরিদম শিখেছি সব কি মেশিন লার্নিং অ্যালগোরিদম? তা কিন্তু না। সো কোন না ম্যাম। অ্যালগোরিদমগুলোকে না আমরা ম্যাম। মেশিন লার্নিং অ্যালগোরিদম বলবো? এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। ওকে, সো মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা সেই অ্যালগোরিদমগুলোকেই বলবো যেগুলো হচ্ছে যে কিছু সেট অফ রুল আর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করে ডেটা থেকে প্যাটার্ন বের করতে পারবে এবং কোনো একটা সিগনিফিক্যান্ট ইনফরমেশান আমাকে দিতে পারবে। দ্যাট ইজ, আমি তাকে ইনপুট দিব, সে হচ্ছে কিছু একটা আউটপুট প্রেডিক্ট করবে। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে আমরা y ইকুয়াল টু f(x) বলতে পারি। এখানে x যেটা, xটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, আর y যেটা, yটা হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল। ঠিক আছে, সো মেশিন লার্নিং অ্যালগোরিদমে অবশ্যই কিছু সেট অফ রুলস থাকবে, কিছু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক থাকবে, এবং সে কি করবে, সে আসলে ডেটা থেকে প্যাটার্ন বের করবে এবং ডেটা থেকে সিগনিফিক্যান্ট ইনফরমেশন বের করবে। ঠিক আছে, দুইটা জিনিস আছে, সেট অফ রুলস, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। কি বের করবে? প্যাটার্ন বের করবে আর সিগনিফিক্যান্ট ইনফরমেশন বের করবে। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি সে করতে পারে তাহলেই আমরা বলবো যে এই অ্যালগোরিদমটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম আর মডেল দুটোর মধ্যে ডিফারেন্স কি? তোমরা যখন যারা থিসিসের কাজ শুরু করনি হয়তো, যখন করবা তখন দেখবে অনেক জায়গায় বলা হয় মডেল, অনেক জায়গায় বলা হয় অ্যালগোরিদম, এবং খুব কনফিউজিং যে মডেল আর অ্যালগোরিদমের ডিফারেন্সটা কি। তো মডেল জিনিসটা হচ্ছে যে মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে যখন আমি ট্রেনিং করতেছি, ট্রেনিং করা হয়ে যাওয়ার পরে ওইটাকে আমরা মডেল বলবো। সো অ্যালগোরিদম আর ডেটা, এই দুইটার মার্চ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মডেল। দ্যাট ইজ, কোনো একটা অ্যালগোরিদমে আমি যদি ইনপুট ডেটা দিই, দিয়ে হচ্ছে ট্রেন করাই, ট্রেন করলে যেটা পাবো সেটাকে আমি বলবো মডেল, এবং ফাইনালি এই মডেলটাই কিন্তু আমার আউটপুট বের করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, মডেল আর অ্যালগোরিদমের ডিফারেন্স বোঝা গেছে? অ্যালগোরিদম হচ্ছে জেনারেলাইজড, সকল প্রবলেমের জন্য এসভিএম অ্যালগোরিদম সেম, সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগোরিদম সেম, কেনিয়ার স্নেবার অ্যালগোরিদম সেম, কিন্তু ওইটাকে যখন তুমি তোমার মডেলের তোমার প্রবলেম ডোমেইনের জন্য ট্রেন করাচ্ছ বা ট্রেন করানোর জন্য রেডি করতেছো, তখন ওইটাকে বলবো যে মডেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি প্রেডিক্টর ভ্যারিয়েবল। প্রেডিক্টর ভ্যারিয়েবলের নামটা হয়তো তোমরা ওভাবে শোনো নাই। ফিচার ভেক্টর কি শুনেছ? ফিচার ভেক্টর
নাও শুনতে পারো, জাস্ট শুনছো মানে না শুনলে বলো যে না শোনো নাই। ওকে, ঠিক আছে। না ম্যাম। ফিচার মানে কি? ফিচার মানে কি? এই না ওয়ার্ডটা তো ম্যাম শুনছো, শুনি নাই। ইংলিশ ওয়ার্ড ফিচার। ফিচারের বাংলা কি জানো না? আচ্ছা, ফিচারের বাংলা হচ্ছে বৈশিষ্ট্য, গঠন বা অ্যাকুরেট বৈশিষ্ট্য, বাংলাতে যেন গঠন যেটাই বলো না করতে কেন। ওভারঅল জিনিসটা এটাই যে ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য বা ফিচার মানে হচ্ছে গঠন। ওকে, তোমার ফিচার কি? তুমি একজন হিউম্যান বিইং, তোমার ফিচার কি কি? কি দেখে বুঝবো যে তুমি মানুষ? হ্যালো, যে কোনো কিছু। ম্যাম যে কোনো কিছু আচ্ছা, দেখলেই আমি তো বুঝবে মানুষ, ম্যাম আমি যে তোমাকে মানুষ। দেখলেই বুঝবো যে তুমি মানুষ, কিন্তু আমি জি ম্যাম, রোবটকে হাত যদি পা চিনাইতে নাক চাই মুখ মানুষ চোখ। চেনো, তাকে তো আমি বললে হবে না যে কোনো কিছু দেখলেই সে চিনে ফেলবে না। তোমার কিছু বৈশিষ্ট্য তো আছে। ছোটবেলা গরুর রচনা পড়ছো, গরুর রচনায় কি কি বৈশিষ্ট্য লিখছো বলো? জি ম্যাম। যে কোনো কিছু। হ্যাঁ, গরু সম্পর্কে কি না ম্যাম, লিখছো? ওটা গরু সম্পর্কে বলছি। হ্যাঁ, বুদ্ধিমাত্রা। গরুর রচনায় কি কি বৈশিষ্ট্য লিখছো? ম্যাম বুদ্ধিমাত্রা। আমরা তো যে কোনো গরু গরু কি ঘাস লিখছো? খায়, আচ্ছা গরু কি ঠিক আছে, করে, এগুলো এগুলাই লিখছো। লিখছি তার আগে ম্যাম। গরু কি দেখে চেনা যায় সেটা লেখো নাই? গরুর গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, গরুর 2টি শিং আছে, হাত পা গরু চোখ এই চিহ্ন কালারের নাক হতে পারে, এগুলো বড় আছে। ম্যাম। তাই না? আবার মানুষের কথা যদি ধরো, মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, মানুষের জি ম্যাম। হাইট অ্যারাউন্ড এত জি থেকে ম্যাম। এত হয়ে থাকে, মানুষের 2টা চোখ আছে, তোমার হচ্ছে যে একটা নাক আছে, 2টা কান আছে। জি ম্যাম। জি ম্যাম। আবার বাঙালি একটা মানুষ আর ব্রিটিশ একটা মানুষ, ডিফারেন্স কি করে বুঝো? কালার দেখে, ব্ল্যাক ম্যাম এন্ড হোয়াইট কালার দেখে, দেখে। ফেস ব্ল্যাক স্ট্রাকচার এন্ড দেখে। হোয়াইট। ওকে, চাইনিজ কি করে চেনো? চোখ চোখ, বন্ধ ম্যাম নাক দুইটা। হ্যাঁ, দেখে। মুখের নাক। গঠন আমাদের চেয়ে ম্যাম ডিফারেন্ট, মুখের গঠন ম্যাম আমাদের চেয়ে ম্যাম ডিফারেন্ট। ওকে, কিন্তু তোমাকে যদি জি আমি ম্যাম, রাউন্ড একটা রাউন্ড অনেক চাইনিজ, different। একটা জাপানিজ আর একটা কোরিয়ান মানুষের ছবি দেখাই, তুমি বলতে পারবা কোনটা চাইনিজ, কোনটা জাপানিজ, কোনটা কোরিয়ান? ম্যাম চাইনিজ আর বোঝা মুশকিল। কোরিয়ানের মধ্যে একটু তফাৎ হইতে পারে। সবাই Chinese। মানে সবই চাইনিজরা চাইনিজ, ফুল হয়, কোনো কোরিয়ানরা কথা একটু আচ্ছা, হবে না। মুখটা লম্বা তিন লম্বা হয়। ভাই, তিন চোখ ভাই ওরা। চোখ একই আচ্ছা, ম্যাম। তার মানে কি যে তুমি ইজিলি ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের ডিফারেন্স করতে পারতেছো, তুমি ইজিলি বাঙালির সাথে ইউরোপিয়ান একজনের বা বাঙালির সাথে আমেরিকান একজনের ডিফারেন্স করতে পারতেছো, বাঙালির সাথে ব্রাজিলিয়ান একজনের ডিফারেন্স করতে পারতেছো, ব্রাজিলিয়ানের সাথে, ম্যাম, হ্যাঁ, বাঙালির মধ্যে বাঙালির তো মধ্যে সব সব ভার্সন আছে, ভার্সনই দ্যাটস আছে। রাইট। তারপর একটা প্যাটার্ন কিন্তু আছে, দেখলে বোঝা যায় যে বাঙালি। ইভেন তুমি যখন ইন্ডিয়ায় জি যাবা, ম্যাম। ইন্ডিয়ায় গিয়েও তুমি হচ্ছে যে ওখানে তো অনেক ভাষাভাষী লোক আছে, কিন্তু বাঙালি দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ এগুলা বাঙালি, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ টাইপের হতে পারে। ফেস স্ট্রাকচারে কিছু সূক্ষ্ম বিষয় আছে, তো জি ম্যাম। কম্পিউটার হয়তো এত সূক্ষ্ম জিনিসটা ধরতে পারবে না, কিন্তু তুমি যে বাঙালি আর আরেকজন যে চাইনিজ, এটা কিন্তু সে ধরতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে ফিচার ডিফারেন্স অনেক বেশি, ঠিক আছে? দ্যাট মিনস কাছাকাছি ফিচার হলে হচ্ছে যে আইডেন্টিফাই করা টাফ, আর ফিচার যখন অনেক আকাশ পাতাল হয় তখন আসলে আইডেন্টিফাই করা সহজ। আবার দেখো, এই যে আমি বলতেছিলাম মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, হ্যান আছে ত্যান আছে, কিন্তু বানরেরও তো আছে এগুলা, বা শিম্পাঞ্জিরও তো আছে। জি ম্যাম। তো তার মানে কি এই ফিচারগুলো যথেষ্ট না, আরো কিছু ফিচার হ্যাঁ, দরকার, তাই না? তো তুমি যত বেশি ফিচার শিখাবা, তত হচ্ছে সিস্টেমটা বেশি শিখবে, তাই না? তত অ্যাকিউরেটলি সে আইডেন্টিফাই করতে পারবে। তার মানে জি কি ম্যাম। সে যে প্রেডিকশন করতেছে যে এটা কি মানুষ, নাকি এটা বানর, নাকি হচ্ছে যে এইটা শিম্পাঞ্জি, সেটা প্রেডিক্ট করতে, মানে তাকে তো আমি শেখাবো প্রেডিক্ট করতে, তাই না? আউটপুট তো ওইটা, প্রেডিক্ট করতে। এখন প্রেডিক্ট করার জন্য সে কি ইউজ করতেছে? সে হচ্ছে কিছু ফিচার ইউজ করতেছে, কিছু বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্যগুলো চেক করে বলে দিচ্ছে যে হ্যাঁ এটা মানুষ বা এটা বানর।
তো এই যে বৈশিষ্ট্যগুলো ইউজ করে সে আউটপুটটা প্রেডিক্ট করতে পারতেছে, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় প্রেডিক্টর ভ্যারিয়েবল। বুঝা গেছে? প্রেডিক্টর ভ্যারিয়েবল, প্রেডিক্টর মানে জি কি, ম্যাম। যেটা দ্বারা সে জি ম্যাম। প্রেডিক্ট করে। আর ভ্যারিয়েবল কেন বলতেছি, কারণ কম্পিউটারকে যখন আমি কোনো একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা তো এক্স ওয়াই জেড, অ্যারে, লিস্ট, যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে দিব, তাই না? এমনি তো রেখে দিব না, কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা স্টোর করব। সো এই জন্য এই ফিচারগুলোকে বলা হয় হচ্ছে প্রেডিক্টর ভ্যারিয়েবল। ওকে, সো আমি একটা এখন সহজ এক্সাম্পল বলি। মানে নর্মালি তোমাদের যে এই থাকে, আক্ষেপ থাকে যে স্যার ম্যাডামরা হচ্ছে সহজ জিনিস বুঝায় আর পরীক্ষা দেয় কঠিন জিনিস, তাই না? তোমাদের না, এটা এটা জাতীয় আক্ষেপ। ঠিক আছে, তো আমি তো মানুষ, চাইনিজ, হ্যান ত্যান এগুলা বললাম, এখন আমি সহজ একটা বলি। সেটা হচ্ছে যে সাপোজ তুমি একটা স্টুডেন্টের সিজিপিএ প্রেডিক্ট করতে চাও তার অ্যাটেন্ডেন্স দেখে। নর্মালি কি হয়, যে স্টুডেন্টগুলো অনেক বেশি অ্যাটেন্টিভ থাকে তাদের সিজিপিএ হচ্ছে ভালো হয়, তাই না? সো তুমি রেজাল্ট জানো না, স্টুডেন্টগুলোর রেজাল্ট জানো না, কিন্তু অ্যাটেন্ডেন্স দেখে প্রেডিক্ট করতে চাও যে কোন স্টুডেন্টের সিজিপিএ ভালো বা কোন স্টুডেন্টের সিজিপিএ খারাপ। তো এক্ষেত্রে প্রেডিক্টর ভ্যারিয়েবল কি? অ্যাটেন্ডেন্সটা প্রেডিক্টর ভ্যারিয়েবল। অ্যাটেন্ডেন্স। যেহেতু তোমার কাছে আর কোনো ইনফরমেশন নাই, তোমাকে শুধুমাত্র দেওয়া হচ্ছে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এবং বলা হচ্ছে যে এখানে প্রেডিক্টর ভ্যারিয়েবলটা কি। সো তুমি কি প্রেডিক্ট করতে চাও? সিজিপিএ। ওকে, আর তুমি রেজাল্ট। রেজাল্ট। কি ইউজ সিজিপিএ। করে প্রেডিক্ট করতেছো? অ্যাটেন্ডেন্স। সেক্ষেত্রে প্রেডিক্টর ভ্যারিয়েবল কি Attendance. হবে? অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স। ওকে, সো প্রেডিক্টর সিজিপিএ। ভ্যারিয়েবলের Attendance. কনসেপ্ট ক্লিয়ার? অ্যাটেন্ডেন্স। প্রেডিক্টর ভ্যারিয়েবল বুঝা গেছে? ওকে, জি সো ম্যাম। এরপরে আমি আসি টার্গেট ভ্যারিয়েবল। অ্যালগরিদমটার আলটিমেট টার্গেট কি, সিস্টেমটার আলটিমেট টার্গেট কি? সিজিপিএ প্রেডিক্ট করা। ওকে, সো এই ক্ষেত্রে টার্গেট সিজিপিএ ভ্যারিয়েবল বের কি করা। হবে? হ্যাঁ, ট্রু। সিজিপিএ। রেজাল্ট। সো কোনো একটা সরি, প্রেডিক্টর ভ্যারিয়েবল ইউজ করে আমরা আসলে আলটিমেটলি যে আউটপুটটা চাই, আমরা যে রেজাল্টটা চাই, সেইটাকেই আমরা বলবো টার্গেট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এই যে একটু আগে যে প্রবলেমের কথা বললাম যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেখে সিজিপিএ বের করতে চাই, এখানে টার্গেট ভ্যারিয়েবল কি হবে তাহলে? সিজিপিএ। সিজিপিএ। আগে সিজিপিএ। ঠিক আছে, সো এই জিনিসটারই আমি একটু ব্যাকে যাই, এখানে আসি। এখানে কি ছিল, আমার ইনপুট ভ্যারিয়েবল ছিল, আউটপুট ভ্যারিয়েবল ছিল, এবং পুরো অ্যালগরিদমটাকে আমি বলতেছি y ইকুয়াল টু এফ অফ এক্স। সো এই y ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে প্রেডিক্টর ভ্যারিয়েবল কোনটা? প্রেডিক্টর ভ্যারিয়েবল কোনটা? হ্যাঁ, ইনপুট ভেরিয়েবল। ভ্যারিয়েবলটা হচ্ছে প্রেডিক্টর ভ্যারিয়েবল, এফএক্স না। এফএক্সটা হচ্ছে আমার সিস্টেম, এক্সটা হচ্ছে ইনপুট। এফএক্সটা ফাংশন, ফাংশনের ইনপুট হচ্ছে এক্স, ওকে ম্যাম। আর ওয়াইটা হচ্ছে কি? প্রেডিক্ট। আউটপুট। Output. আউটপুটকে কি বলবো আমরা? একটু আগে কোন টার্মটা শিখে আসলাম? টার্গেট প্রেডিক্ট। ভ্যারিয়েবল। প্রেডিক্ট। প্রেডিক্টর। টার্গেট ভ্যারিয়েবল। টার্গেট ভেরিয়েবল। টার্গেট। টার্গেট ওকে, আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এবার একটু কঠিনে যাই। কিছু রোগীর ইনফরমেশন দেওয়া আছে, রোগীর হার্টবিট কত সেটা দেওয়া আছে, ব্লাড প্রেশার কত সেটা দেওয়া আছে, এজ কত সেটা দেওয়া আছে, তার সেক্স কোনটা সেটা দেওয়া আছে, এবং তাকে বলা হচ্ছে, মানে সিস্টেমকে বলা হচ্ছে যে হার্ট ডিজিজ আছে কি না এটা বের করো। এক্ষেত্রে তাহলে প্রেডিক্টর ভ্যারিয়েবল কোনগুলো? না, হার্টবিট, ব্লাড Blood প্রেশার। pressure, টার্গেট age, ভ্যারিয়েবল sex. হার্ট ডিজিজ। ওকে, তার Heart মানে কি আরেকটা disease. জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে যে প্রেডিক্টর ভ্যারিয়েবল একটাই হবে এমন না, প্রেডিক্টর ভ্যারিয়েবল অনেকগুলো থাকতে পারে, তাই না? ফিচার তো অনেকগুলো থাকতে পারে। সিজিপিএ যখন সিজিপিএ প্রেডিকশনের ওইখানে আমাদের একটা টার্গেট ভ্যারিয়েবল, সরি জি ম্যাম। প্রেডিক্টর ভ্যারিয়েবল ছিল, কিন্তু এখানে আমরা প্রেডিক্টর ভ্যারিয়েবল কয়টা? 4টা। আমি আইডিটাকে নিচ্ছি না, আইডিটাকে কেন নিচ্ছি না? ওকে,
ওটা হার্টের সো সাথে কোনো সম্পর্ক যুক্ত নেই। ডিপেন্ডেন্সির একটা ব্যাপার আছে, ইন্ডিপেন্ডেন্ট জিনিসপত্রকে আমরা আসলে কনসিডার করব না, তাই না? আইডি আসলে ইন্ডিপেন্ডেন্ট, বা এখানে যদি নাম থাকতো সেটাকে আমরা কনসিডার করতাম না, কারণ নামের কারণে কারো হার্ট ডিজিজ হবে না, বা আইডির কারণে কারো হার্ট ডিজিজ হবে না, ঠিক আছে? সো এই গেল, তোমরা ঠিকঠাকই ধরছো, টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে হার্ট ডিজিজ, আর যে ফিচারগুলো আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে প্রেডিক্টর ভ্যারিয়েবল। লাস্ট যেটা আজকের ফিনিশিং টপিক সেটা হচ্ছে যে ডেটা। সব কিছু বুঝলাম, আমার অ্যালগোরিদম আছে, মডেল আছে, আমার প্রেডিক্টর ভ্যারিয়েবল আছে, টার্গেট ভ্যারিয়েবল আছে, কিন্তু ডেটা যদি না থাকে আলটিমেটলি কিন্তু কিছুই হবে না। সো ডেটা একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এবং আমরা বলতেছিলাম যে ডেটা অ্যাকুইজিশন হচ্ছে মেশিন লার্নিংয়ের অন্যতম একটা চ্যালেঞ্জ। তো কোনো একটা ডেটাকে যখন আমি মেশিন লার্নিংয়ের জন্য ইউজ জি করব, ম্যাম। কমপ্লিট ডেটা সেটটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রেনিং পার্ট, একটা হচ্ছে টেস্টিং পার্ট। ট্রেনিং পার্টটা দিয়ে আমরা মডেল ট্রেন করি, এবং টেস্টিং পার্টটা দিয়ে অ্যাকিউরেসি বের করি যে হ্যাঁ আমার মডেলটা কতখানি শিখছে। ফর এক্সাম্পল, আমি যদি 100টা আপেলের ইমেজের কথা চিন্তা করি, 100টা আপেলের ইমেজের মধ্যে হয়তো 80টাকে দিয়ে আমি শিখাবো, হ্যাঁ, তারপরে 20টাকে দিয়ে আমি চেক করব যে হ্যাঁ ও কি ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে, ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে। জিনিসটা অনেকটা এরকম যে আমরা যখন ছোটবেলার বইগুলাতে পড়ছি, আমাদের পুরো একটা চ্যাপ্টার থাকতো, চ্যাপ্টারটা হচ্ছে ট্রেনিং ডেটা, আর চ্যাপ্টারের শেষে কি থাকতো বলো তো? এক্সারসাইজ থাকতো। কোশ্চেন গ্যাপ বা ম্যাথ বইয়ের কথা যদি ধরো, ম্যাথ বইয়ের চ্যাপ্টারের মধ্যে থাকতো হচ্ছে এক্সাম্পলস, আর লাস্টে কি থাকতো? এক্সারসাইজ। এক্সাম্পল তো সহজই হতো, এক্সারসাইজ করতে গিয়ে ঝামেলা হতো, তাই না? সো কমপ্লিট ডেটা সেটটাকে জি মেশিনের ম্যাম। জন্য দুই ভাগে ভাগ করা হয়, একটা জি হচ্ছে ম্যাম। ট্রেনিং পার্ট, একটা হচ্ছে টেস্টিং পার্ট। ফর এক্সাম্পল আর হচ্ছে এক্সারসাইজ। সো ট্রেনিং আর টেস্টিংয়ের যে রেশিও, এটা কীরকম হবে এটার উপরও মেশিন লার্নিং মডেলগুলোর অ্যাকিউরেসি ডিপেন্ড করে। তো নর্মালি যেটা করা হয় 80-20% করা হয়, 80%কে দিয়ে ট্রেন করানো হয় আর 20%কে দিয়ে টেস্ট করানো হয়। আবার অনেক ক্ষেত্রে ভ্যালিডেশন ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার 70% ট্রেনিং, তোমার 20% ভ্যালিডেশন আর 10% টেস্টিং, এরকম করা হয়। বা এটা যে আসলে ফিক্সড এমন না, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড যে কত পার্সেন্ট আমি ট্রেনিংয়ের জন্য ইউজ করব, কত পার্সেন্ট টেস্টিংয়ের জন্য ইউজ করব। হ্যাঁ বলো। ম্যাম, আচ্ছা, ভ্যালিডেশনের ভ্যালিডেশনটা ব্যাপারটা ঠিক হচ্ছে বুঝতে পারলাম। যে প্রথমে ট্রেনিং করানো হয়, হ্যাঁ, মডেল যখন ট্রেন হয়ে যায় তখন ভ্যালিডেশন ডেটা দিয়ে টেস্ট করা হয়, হ্যাঁ, ওইটাও কিন্তু টেস্টিংয়ের মতোই। ভ্যালিডেশন ডেটা দিয়ে টেস্ট করা হয়, এবং টেস্ট করে ভুল যেগুলো করতেছে, কেন ভুল করতেছে ওইটার আবার ফলো আপ করা হয়, ঠিক আছে? ফলো আপ করে মডেলটাকে ফাইন টিউন করা হয়, তারপরে ফাইনালি টেস্টিং করা হয়। এটাকে যদি আমি ওই যে এক্সারসাইজ আর অ্যাপ্লিকেশন এক্সাম্পলের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা এরকম যে এক্সারসাইজ পার্ট যেটা, ওইটাকে বলবো হচ্ছে ভ্যালিডেশন, এক্সাম্পল পার্ট যেটা ওইটাকে হচ্ছে ট্রেনিং বলবো, আর এক্সাম যেটা, এক্সামকে বলবো হচ্ছে টেস্টিং। বুঝে গেছে? যে তুমি এক্সারসাইজ করার পরে, ভুল করার পরে কিন্তু জি তুমি ম্যাম। সময় পাচ্ছ ঠিক করে নেওয়ার, যে হ্যাঁ আমি এটা ভুল করলাম, এই ভুলটা এই কারণে করলাম, এই জায়গায় ঠিক করতে হবে। কিন্তু এক্সাম দেওয়ার পরে কিন্তু তোমার কাছে এই অপশনটা আর থাকতেছে না। ইভেন এক্সামে তুমি কি শিখেছো ওইটা কিন্তু আর অ্যাড হচ্ছে না। সো টেস্টিংয়ের ক্ষেত্রে যে নলেজটা পাচ্ছে সিস্টেম, যে এই কারণে ভুল হচ্ছে, ওইটাকে আপডেট করার আর কোনো সুযোগ নেই। কিন্তু ভ্যালিডেশন যেটা, সেক্ষেত্রে সে কিন্তু আপডেট করতে পারতেছে যে হ্যাঁ এই জায়গাগুলোতে হচ্ছে মিসক্লাসিফাইড হয়েছে, এবং এই মিসক্লাসিফিকেশনগুলো এই জায়গাগুলোতে চেঞ্জ করলে মিসক্লাসিফিকেশনগুলো মিনিমাইজ করা পসিবল। বুঝা গেছে? সো ট্রেনিং অ্যান্ড জি টেস্টিং এটা হচ্ছে অনেক পুরনো আইডিয়া, এখন মাঝখানে ভ্যালিডেশনটা অ্যাড করা হয়েছে, এবং ভ্যালিডেশন তুমি যখন যে কোনো মেশিন লার্নিংয়ের কাজ করবা, ভ্যালিডেশন যদি ইউজ করো সেক্ষেত্রে হচ্ছে অ্যাকিউরেসি অনেক ভালো হয়।